বাংলাদেশের শেয়ার বাজারে তোলপাড় ফেলে দিয়েছে প্রায় ৭,০০০ কোটি টাকার এক বিশাল বিনিয়োগ। আচ্ছা, ব্যবসায়ী সালমান এফ রহমানের এই বিনিয়োগটা কি বাজারের জন্য ভালো, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? তো চলুন আজ আমরা এই টাকার পেছনের গল্পটাই খুঁজে বের করি। একবার সংখ্যাটার দিকে তাকান। ৬,৭৯৭ কোটি টাকা, প্রায় ৭,০০০ কোটি। এই একটা সংখ্যাই কিন্তু বাংলাদেশের পুরো আর্থিক জগতে একটা ঝাঁকুনি দিয়েছে আর জন্ম দিয়েছে এক বিশাল তদন্তের। কিন্তু আসল প্রশ্ন হল, এত বিপুল পরিমাণ টাকা এলো কোথা থেকে? দেখুন, দুটো মূল প্রশ্ন আমাদের সামনে। এক, এই টাকার উৎসটা কি? আর দুই, এই টাকা দিয়ে ঠিক কী করা হয়েছে? আজ আমরা এই দুটো প্রশ্নের উত্তরই খুঁজব। চলুন দেখা যাক এই রহস্যের জট কিভাবে খোলে। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে দেখব মূল অভিযোগটা কি, তারপর খুঁজে বের করার চেষ্টা করব এই টাকার উৎস। এরপর দেখব এই ঘটনার পিছনে কারা কারা জড়িত, বাজারে এর প্রভাবটা ঠিক কী ছিল, আর সবশেষে জানব তদন্ত এখন কোন পর্যায়ে আছে। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে, মানে যে তথ্যটা সামনে আসার পর এই পুরো বিষয়টা নিয়ে হইচই শুরু হয়। ঘটনার শুরুটা হয় যখন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানে বিএফআইইউ একটা চাঞ্চল্যকর তথ্য খুঁজে পায়। তারা দেখে যে বেক্সিমকো গ্রুপের সাথে জড়িত বিভিন্ন কোম্পানি সব মিলিয়ে প্রায় ৭,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে, আর এই বিশাল অঙ্কটাই সবার নজরে চলে আসে। তাহলে অভিযোগটা ঠিক কি? সহজ ভাষায় বললে এটাকে বলা হচ্ছে আর্থিক কারসাজি। মানে হল ব্যাংক থেকে অনিয়মিতভাবে লোন নিয়ে সেই টাকা শেয়ার বাজারে ঢেলে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু শেয়ার বাজারের নিয়মে সরাসরি লঙ্ঘন। আচ্ছা, এই যে এত এত টাকা, এটা ব্যাংকের ভল্ট থেকে শেয়ার বাজার পর্যন্ত পৌঁছালো কিভাবে? চলুন এই টাকার রাস্তাটা বা মানি ট্রেলটা একটু অনুসরণ করার চেষ্টা করি। অভিযোগ বলছে পুরো প্রক্রিয়াটা ছিল ৩ ধাপের। প্রথমে বিভিন্ন ব্যাংক থেকে নিয়ম না মেনে ঋণ নেওয়া হয়। এরপর সেই টাকাগুলো এমন সব কোম্পানির অ্যাকাউন্টে পাঠানো হয় যার অনেকগুলোর হয়তো কোনো অস্তিত্বই নেই। আর সবশেষে সেখান থেকেই টাকাটা সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়। আর এখানেই কিন্তু গল্পের একটা খুব গুরুত্বপূর্ণ মোড়। অভিযোগ আছে টাকার একটা বড় অংশ এসেছে আইএফআইসি ব্যাংক থেকে। আর ঠিক সেই সময়টাতেই, মানে ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত ওই ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন সালমান এফ রহমান। ব্যাপারটা কি শুধুই কাকতালীয়? তো এই যে এত বড় একটা ঘটনা, এর পেছনে ঠিক কোন কোন কোম্পানি বা ব্যক্তিরা জড়িত ছিলেন, চলুন তাদের নামগুলো একবার দেখে নেওয়া যাক। তদন্তের একেবারে কেন্দ্রে রয়েছে এই ৮টি কোম্পানি। বলা হচ্ছে এদের অ্যাকাউন্ট ব্যবহার করেই টাকা লেনদেন এবং বিনিয়োগ করা হয়েছে। আর এর মধ্যে বেক্সিমকো হোল্ডিংসের মতো বড় নাম থাকায় অভিযোগটা কিন্তু আরও অনেক বেশি গুরুতর হয়ে উঠেছে। কিন্তু তদন্তটা শুধু এই ৮টা কোম্পানিতেই থেমে নেই। বেক্সিমকো গ্রুপের সাথে সম্পর্কিত আরও ৩৪ জন ব্যক্তিকে তদন্তের আওতায় আনা হয়েছে। মানে বুঝতেই পারছেন তদন্তের জালটা কতটা ছড়ানো হয়েছে। দেখুন, টাকা বিনিয়োগ করা এক জিনিস, কিন্তু সেই টাকা দিয়ে পুরো বাজারকেই প্রভাবিত করার চেষ্টা করা, এটা কিন্তু আরও ভয়ঙ্কর অভিযোগ। চলুন দেখি ঠিক কী ধরনের কারসাজির কথা বলা হচ্ছে। অভিযোগগুলোকে মূলত ২ ভাগে ভাগ করা যায়। একদিকে বিপুল টাকা ঢেলে কিছু কোম্পানির শেয়ারের দাম ইচ্ছামতো বাড়িয়ে দেওয়া, আর অন্যদিকে অন্যান্য কোম্পানির বড় একটা অংশে শেয়ার কিনে নিয়ে তাদের পরিচালনা পর্ষদে ঢুকে পড়া এবং কোম্পানির সিদ্ধান্তে প্রভাব খাটানো। এর কিছু বাস্তব উদাহরণও কিন্তু সামনে এসেছে। যেমন ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রায় ২০% শেয়ার কিনে নিয়ে তাদের বোর্ডে ৪ জন পরিচালক বসানো হয়। আবার দেখুন, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫% বেশি শেয়ার কিনে সেখানেও একজন পরিচালক নিয়োগ দেওয়া হয়। এর মানে হল তারা সরাসরি ওই কোম্পানিগুলোর বড় বড় সিদ্ধান্তে নাক গলানোর সুযোগ পেয়ে যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, এই কোম্পানিগুলোর কয়েকটার বিরুদ্ধে কিন্তু এমন অভিযোগ এবারই প্রথম না। অতীতেও শেয়ারের দাম কারসাজি করার জন্য এদেরকে কোটি কোটি টাকা জরিমানা করা হয়েছিল। যেমন ক্রিসেন্টকে ৭৩ কোটি টাকা আর জুপিটার বিজনেসকে ২২.৫ কোটি টাকা জরিমানা করা হয়।
২০২৪ সালের আগস্টে যখন রাজনৈতিক পট পরিবর্তন হল তখন কিন্তু সবকিছু খুব দ্রুত ঘটতে শুরু করল আর তার পরিণতিও ছিল বেশ গুরুত্বপূর্ণ। ঘটনাগুলো ঘটেছিল খুব দ্রুত, প্রায় নাটকীয়ভাবে। সরকারের পতনের পরপরই আইএফআইসি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হলো। এরপর বিভিন্ন মামলায় সালমান এফ রহমান গ্রেফতার হলেন। আর সবশেষ এবং সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তাকে এবং তার ছেলেকে বাজার থেকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করল। আর এর মধ্যেই বেক্সিমকো গ্রুপের ভেতর থেকে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন যে বিনিয়োগের সব বিষয় সালমান এফ রহমান নিজেই দেখতেন, একমাত্র তিনিই পুরো ছবিটা জানতেন। এই কথাটা কিন্তু এক ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকার দিকেই ইঙ্গিত করে। শেয়ার বাজার থেকে আজীবন নিষিদ্ধ করার পেছনে কিন্তু শুধু এই ঘটনাই একমাত্র কারণ ছিল না। এর সাথে যুক্ত হয়েছিল গ্রিন সুকুক আর আমার বন্ড নামের দুটো বড় বন্ডে মোট ৪,০০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ। তাহলে এখন কি হচ্ছে? বর্তমানে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি একটা ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এই প্রায় ৭,০০০ কোটি টাকার বিনিয়োগের অভিযোগ তদন্ত করার দায়িত্ব এখন তাদের উপর। আর তাদের মাত্র ৬০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, যার উপর বাজারের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। দিন শেষে প্রশ্ন কিন্তু একটাই, এই বড় তদন্ত কি শুধু একজন প্রভাবশালী ব্যক্তিকে শাস্তি দেওয়ার মধ্যেই থেমে থাকবে, নাকি এটা বাংলাদেশের পুঁজিবাজারে স্বচ্ছতা আর সাধারণ বিনিয়োগকারীদের হারানো বিশ্বাস ফিরিয়ে আনার একটা নতুন শুরু হবে? এর উত্তরের দিকেই কিন্তু তাকিয়ে আছে সবাই।